আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আওয়াল হোসেন। আজকে আমরা আরেকটি বোর্ড কোশ্চেন সলভ করব। এটা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আমরা আজকে সমাধান করব আর্থিক বিবরণী। অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তো অঙ্কটি আমরা আগে পড়ে নেই, কারণ অঙ্কটি পড়লে আমাদের পরবর্তীতে বুঝতে অনেক সুবিধা হবে। শাপলা এন্টারপ্রাইজ 2013 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। শাপলা এন্টারপ্রাইজ, রেওয়া মিল, 31 ডিসেম্বর 2023। প্রত্যেকটা আর্থিক বিবরণী করার আগে এখানে উদ্দীপকে যে রেওয়া মিলটি দেওয়া থাকবে, আপনাকে মাস্ট বি এর প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে নিখুঁত ধারণা থাকতে হবে। আবারও বলি, নিখুঁত ধারণা। আপনি কিছু বুঝেন, কিছু বুঝেন না, তাহলে কখনোই আপনার আর্থিক বিবরণী পুরোপুরি কারেক্ট হবে না। সো আমাদের একেবারে প্রত্যেকটি এন্ট্রি এখানে, যেমন এই যে মূলধন, উত্তোলন, প্রারম্ভিক মজুত পণ্যের প্রত্যেকটি এন্ট্রি সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে, তাহলে আমরা আর্থিক বিবরণী কারেক্টলি করতে পারবো। সো আমরা এই যে অঙ্কটি দেওয়া আছে এটা শুরু করি। তো আমাদের প্রথম যে এন্টিটি আছে সেটা হচ্ছে উত্তোলন ও মূলধন। আমাদের উত্তোলন 13,000, মূলধন 1,85,000 টাকা। তো মনে রাখবেন, উত্তোলন হচ্ছে মালিক ব্যবসা থেকে যে টাকা পয়সা নিয়ে যায় সেটাকে আমরা বলি উত্তোলন। আর মূলধন হচ্ছে মালিক ব্যবসায়ে যে টাকাটা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, সেটা হচ্ছে মূলধন। এই মূলধন এবং উত্তোলন দুটো জিনিস আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা সত্ত্ব পার্টে যাবে। সেখানে মূলধন থেকে উত্তোলন বিয়োগ হবে। এর আর কোথাও কোনো কাজ নাই আর্থিক বিবরণীর। প্রারম্ভিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের একদম শুরুতে বসবে। ফার্স্টে আপনারা বসাবেন প্রারম্ভিক মজুত পণ্য। এটা এক ধরনের প্রত্যক্ষ ব্যয়। ক্রয় ও বিক্রয়, ক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয় এবং বিক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ আয়। সো এটা বিক্রিত পণ্যের ব্যয়ে বসবে ক্রয়, এবং বিক্রয় বসবে বিশদায় বিবরণীর একেবারে প্রথমে। আন্তঃপরিবহন, এটা একটি প্রত্যক্ষ খরচ, কারণ পণ্য ক্রয় করে আমাদের প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যত খরচ হয় সব প্রত্যক্ষ খরচ। বিক্রয় পরিবহন, এইটা কিন্তু প্রত্যক্ষ খরচ হবে না, এটা হবে পরোক্ষ খরচ। কেন? কারণ পণ্য ক্রয় করে আমাদের প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যত খরচ আছে সেটা প্রত্যক্ষ খরচ। বাট পণ্য ক্রয় করে দোকানে আনতে কোথাও তো আমাদের বিক্রয় পরিবহন লাগে না। এই বিক্রয় পরিবহনটা লাগে পণ্য বিক্রি করার পরে, সুতরাং এটি হবে পরোক্ষ খরচ। এখন পরোক্ষ খরচকে আমরা দুই ভাগে ভাগ করব, পরিচালন অথবা অন্যান্য বা অপরিচালন। পরিচালন যেই খরচটা আপনাকে করতেই হবে, যেইটা না করলে আপনি ব্যবসা চালাতে পারবেন না, সেটা পরিচালন। এখন বিক্রয় পরিবহন কি পরিচালন? হ্যাঁ, এটা পরিচালন। কেন? আপনি যদি আপনার আশেপাশে একটু তাকান, দেখেন যিনি মুদি দোকানদার, উনি যে পণ্যগুলি বিক্রি করে, উনি কিন্তু কোম্পানির কাছ থেকে সেই পণ্যগুলি কিনে। এখন উনি কি কোম্পানির কাছে যায় কিনে, না কোম্পানি ওনার এখানে পৌঁছায় দেয়? এখন কোম্পানি ওনার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করার পরে ওনার দোকান পর্যন্ত পৌঁছায় দিতেছে, এটাই বিক্রয় পরিবহন। বেতন ও সম্মানী, এটা পরোক্ষ খরচ, কারণ পণ্য ক্রয় করে দোকান আনতে কোথাও বেতন ও সম্মানী লাগে না। সো এটা পরোক্ষ খরচ। এখন পরিচালন না অপরিচালন? এটা পরিচালন হবে, কারণ আপনার ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই বেতন দিতে হবে। বিজ্ঞাপন, এটাও পরোক্ষ খরচ, এবং বিজ্ঞাপন এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ব্যবসার জন্য। বিজ্ঞাপন ছাড়া আপনি কোনো ব্যবসা সুন্দর মতো রান করতে পারবেন না। আপনি বাজারে যান, প্রত্যেকটা দোকানের সামনে দেখেন সাইনবোর্ড দেওয়া আছে, কেন? বিজ্ঞাপন দেওয়ার জন্য। কারণ বিজ্ঞাপনের মাধ্যমেই সে তার ব্যবসা সম্পর্কে, সেবা সম্পর্কে আমাদেরকে, ভোক্তাদেরকে জানাতে পারে। কুরিন সঞ্চিতি, এইটা সবসময় কুরিন থেকে মাইনাস হবে, আর কুরিন হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। প্রাপ্য হিসাব, এটা সম্পদ। কেমন সম্পদ? এটা চলতি সম্পদ। কমিশন, দেখেন দুইটা আছে, একটা ডেবিটে আছে আর একটা ক্রেডিটে আছে। ডেবিটেরটা প্রদত্ত কমিশন এবং ক্রেডিটেরটা প্রাপ্ত কমিশন। প্রদত্ত কমিশন হচ্ছে আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়, আর প্রাপ্ত কমিশন হচ্ছে আমাদের আয়, এটা অন্যান্য আয়। আয়ের ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নাই, বিক্রয় ছাড়া যত আয় আছে সব অন্যান্য আয় হবে।
রেওয়া মিলের প্রত্যেকটি এন্ট্রি সম্পর্কে আমরা ধারণা পেলাম। আর আপনাদেরকে আরেকটু বলে রেখে আমাদের প্রথম ক্লাসটা দেখে নেবেন, যেখানে আমি পরিচালনায়, অপরিচালনায়, প্রত্যক্ষ আয়, প্রত্যক্ষ ব্যয় এই বিষয়গুলোকে এক্সপ্লেইন করছি। সেটা দেখে নিলে আপনার এই অঙ্কটি বুঝতে অনেক হেল্পফুল হবে। সো আশা করি আমাদের প্রথম ভিডিওটি দেখে নেবেন এবং সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব। এবার দেখেন সমন্বয় আমাদের কি বলা আছে। অন্যান্য তথ্যাবলিতে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। মনে রাখবেন প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় কাজ হবে। প্রত্যেকটা সমন্বয় আমাদের দুই জায়গায় কাজ হবে। তাহলে এর কাজও দুই জায়গায় হবে। এখন কোথায় হবে? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। এর প্রথম কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচ থেকে মাইনাস করে দিতে হবে। দ্বিতীয় যে জায়গায় কাজ হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, মানে ব্যালেন্স শিটে চলতি সম্পদে বসবে। এরপরে দেখেন মালিক কর্তৃক পারিবারিক প্রয়োজনে ৮,০০০ টাকার পণ্য উত্তোলন করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। এই যে মালিক ৮,০০০ টাকার পণ্য উত্তোলন করেছে, এটার কাজও দুই জায়গায় হবে। কোথায় হবে ভালো করে বুঝেন। দেখেন প্রথমত এই পণ্যটা মালিক নিয়ে গেছে। মালিক যদি কোনো কিছু ব্যবসায় আনে সেটা মূলধনের সাথে যোগ হয়, আর মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় সেটা মূলধনের সাথে বিয়োগ হয়। সিম্পল। তার মানে এটা মূলধনের সাথে বিয়োগ হবে। মূলধন যেখানে বসবে সেখানে বিয়োগ হবে ব্যালেন্স শিটে, মানে মালিকানা সত্ত্বতে। দ্বিতীয়ত মালিক ব্যবসা থেকে যদি টাকা নিত তাহলে আমাদের টাকা কমতো, কিন্তু মালিক ব্যবসা থেকে পণ্য নিছে, তার মানে পণ্য কমছে। এখন পণ্যকে আমরা আমাদের এই কালান্তিক পদ্ধতিতে ক্রয় লিখে থাকি। যখন আমরা কোনো পণ্য ক্রয় করি আমরা কিন্তু লিখি না পণ্য, আমরা হিসাবে কি লিখি? ক্রয়। ধরেন আমি ৫০,০০০ টাকার প্রোডাক্ট ক্রয় করলাম, তা আমি এটাকে কি লিখি? ক্রয় লিখি ৫০,০০০ টাকা। সো এই ক্রয় মানেই কিন্তু আমার পণ্য। তাহলে মালিক যদি ব্যবসা থেকে পণ্য নিয়ে যায় তাহলে পণ্য কমে যায়, সুতরাং আমরা বলতে পারি ক্রয় কমে যায়। সো আমরা এটাকে ক্রয় থেকে মাইনাস করে দিব। সো দুই জায়গায় কাজ হলো, ভালো করে বুঝেন। এক, ক্রয় থেকে মাইনাস হবে। দুই, মূলধন থেকে মাইনাস হবে। সম্ভাব্য ক্রেতাদের মাঝে ৫,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এইটা ভালো করে বুঝেন। এই সমন্বয়টার কাজও আমাদের দুই জায়গায় হবে। তো কোথায় হবে? সম্ভাব্য ক্রেতা মানে সে আমাদের প্রতিষ্ঠান থেকে কিনতে পারে, এ আশায় আমরা ৫,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করেছি। মনে রাখবেন ব্যবসায়ে কোনো কিছু ফ্রিতে দেওয়া হয় না। আমরা তাদের মাঝে বিনামূল্যে ৫,০০০ টাকার পণ্য দিয়েছি। দ্যাটস মিন আমরা বিজ্ঞাপন দিয়েছি যাতে আমাদের প্রোডাক্টটা তার ভালো লাগলে নেক্সট টাইম ক্রয় করে। সো এটা একটা বিজ্ঞাপন। সো এই যে বিনামূল্যে যদি আমরা কাউকে পণ্য দেই সেটাকে আমরা বিজ্ঞাপন বলবো। সুতরাং এটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা ২ নং সমন্বয়ের সাথে একটু মিল আছে। এই যে আমরা মানুষকে বিনামূল্যে দিলাম, একটু থিঙ্ক করেন তো আমরা কি দিয়েছি? পণ্য। তো আমরা যদি মানুষকে পণ্য দিই আমাদের দোকানে পণ্যটা বাড়বে না কমবে? কমবে ডেফিনেটলি। আর যদি আমাদের দোকানে পণ্যটা কমে যায় তাহলে আমরা কি করব? পণ্য থেকে মাইনাস করে দিব। এখানে পণ্য বলতে আমরা কাকে বোঝাচ্ছি? বুঝতে পারছেন, ক্রয়কে। সুতরাং ক্রয় থেকে মাইনাস হবে। তাহলে এর কাজ আমরা দুই জায়গায় পেলাম। এক, বিজ্ঞাপন যেখানে বসবে সেখানে যোগ হবে। দুই, ক্রয় যেখানে বসবে সেখানে ক্রয়ের সাথে মাইনাস হবে। বাস। ৪ নম্বর বলছে কুঋণ সঞ্চিতি রাখা প্রয়োজন 5%, মানে 5% কুঋণ সঞ্চিতি রাখা প্রয়োজন। মানে আমরা সন্দেহ করব হয়তো দেনাদারের 5% টাকা আমরা পাবো না। তো এই যে আমরা সন্দেহ করব, আমরা ধরে নিব যে আমরা পাবো না, সুতরাং এটার কারণে আমাদের দেনাদার কমে যাবে। আমি ধরেন আমার একজনের কাছে আমি 10,000 টাকা পাই, এখন আমি ধরে নিলাম সে আমাকে কিছু টাকা কম দিবে বা পুরোপুরি টাকা আমাকে দিবে না। তো যে টাকাটা কম পাবো সেই টাকাটা আমরা সেই দেনাদার থেকে মাইনাস করে দিব। দ্বিতীয়ত, এই কুঋণ সঞ্চিতি সব সময় রেওয়া মিলের কুঋণের সাথে যোগ হয়। আমি যখন এই কাজটা করব আপনাকে 4টা লাইন মনে রাখতে হবে, সেটা একদম ডিটেলস দেখিয়ে দেব। এখানে আমি একটু কম আলোচনা করে গেলাম। সো দুই জায়গায় কাজ হবে।
বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। বিক্রয় ফেরত মানে আমরা পণ্য বিক্রি করছিলাম, সেটা ফেরত আসছে। তো যখন আমি পণ্য বিক্রি করছিলাম, এর কাজও 2 জায়গায় হবে। দেখেন তখন কি ঘটছিল। যখন আমি বিক্রি করছিলাম তো আমি লিখছিলাম যে বিক্রয় 10,000 টাকা। তো যখন যেই কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটা বিক্রয় করছি, সে যদি আমার প্রোডাক্টটা আমাকে ফেরত দেয়, তাহলে কিন্তু আমার বিক্রয় আর 10,000 টাকা থাকলো না, বিক্রয় কমে গেল। সো আমি বিক্রয় থেকে কি করে দিব? মাইনাস করে দিব। আবার বুঝেন, কোনো কিছু কমলে সহজ নিয়ম মাইনাস হবে, বাড়লে প্লাস হবে। তো আমি বিক্রি করছিলাম, যার কাছে বিক্রি করছিলাম সে আমাকে ফেরত দিয়ে গেল, সো আমার বিক্রয়টা কি হলো? কমে গেল। যেখানে বিক্রয় বসাবো সেখানে মাইনাস, যখন বসাবো তখন বলে দিব বিক্রয় কোথায় বসে। দ্বিতীয়ত কোথায় কাজ হবে দেখেন, কিভাবে বিক্রি করছিলাম এখানে কোনো কথা বলা নাই। যদি সমন্বয়ে এরকম কিছু থাকে, আপনি ধরে নেবেন এটা আমি বাকিতে বিক্রি করছিলাম। সো বাকিতে যেহেতু বিক্রি করছিলাম, তো বাকিতে বিক্রি করলে আমার দেনাদারের পরিমাণ বাড়ছিল, কারণ তার কাছে আমি টাকা পাবো। এখন সে যখন আমাকে প্রোডাক্টটা ফেরত দিছে, তার কাছে কি এই 10,000 টাকা আমি আর চাইতে পারবো? কখনোই না। তো যেহেতু তার কাছে আমি আর এই 10,000 টাকা চাইতে পারবো না, সো আমার দেনাদার কমে গেল। কমে গেলে কি হবে? মাইনাস হবে। আপনি অঙ্ক করতে গিয়া যেখানে দেনাদার বসাবেন সেখানে দেনাদার থেকে 10,000 টাকা মাইনাস করে দেবেন। দ্যাটস ইট, একদম সিম্পল। এখন আসি আমাদের ক নং প্রশ্নে বলছে যে উপর্যুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। দেখেন, মোট উত্তোলন, উত্তোলন বলতে আমরা কি বুঝি? মালিক ব্যবসা থেকে যা নিয়ে যায় সেটাই হচ্ছে উত্তোলন। আবার বুঝেন, মালিক ব্যবসা থেকে যা নিয়ে যায় সেটাই উত্তোলন। রেওয়া মিলে দেখেন আমি নীল রঙে টাইপ করে রেখেছি আমাদের উত্তোলন 13,000 টাকা। সো এই টাকাটা মালিক ব্যবসা থেকে নিয়ে গেছে, সুতরাং এটি একটি উত্তোলন। সো আমরা লিখলাম ক নাম্বার, মোট উত্তোলনের পরিমাণ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। সো আমার রেওয়া মিলে উত্তোলন আছে 13,000 টাকা। এখন রেওয়া মিলে কি আর কোথাও মালিক কোনো কিছু নিয়ে গেছে এই সম্পর্কে বলা আছে? নাই। এবার দেখবো আমাদের সমন্বয়ে কি বলা আছে। দেখেন 2 নং সমন্বয় আমি পড়ার সময় বলছিলাম, মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। এই যে পণ্যটা মালিক নিয়ে গেল, তার মানে মালিক যা নিবে ব্যবসা থেকে সেটাই উত্তোলন। সো পণ্য উত্তোলন 8,000 টাকা, টোটাল যোগ করলে আমরা পাবো 21,000 টাকা। এটাই হচ্ছে আমার মোট উত্তোলনের পরিমাণ। সো ক নাম্বারের উত্তরটি আমরা করে ফেললাম। এইবার দেখেন খ নং প্রশ্নে কি বলা হয়েছে। শাপলা এন্টারপ্রাইজের 2013 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে, মানে বিশদ আয় বিবরণীর প্রথম পার্ট। আমি আবারও বলি, বিশদ আয় বিবরণীর পুরোপুরি ব্যাখ্যাটা, ফর্মুলাটা আমি আমাদের একেবারে প্রথম ক্লাসে দিয়ে রেখেছি, সেটা মাস্ট বি দেখে তারপর অঙ্কটি সলভ করবেন। আমি সেই ক্লাসের ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এইবার দেখেন, সো মোট মুনাফার জন্য সেখান থেকে আমার প্রয়োজনীয় যে ফর্মুলা দরকার আমি এখানে লিখে রেখেছি। দেখেন, সেটা হচ্ছে এই যে আমি বের করব মোট লাভ অথবা ক্ষতি। এই মোট লাভ অথবা ক্ষতি বের করার জন্য আমাদের 2টা ফর্মুলা, 2টা লাইন মনে রাখতে হবে। সেটা হচ্ছে নির্বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। একদম সিম্পল। এই 2টা লাইন যদি আপনার মাথায় সেট থাকে, আপনি মোট মুনাফা বা মোট লাভ বের করতে পারবেন। সেটা কি? নির্বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, মানে নির্বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি মোট মুনাফা পাবো। সো আমার ফর্মুলার একেবারে প্রথম লাইন হচ্ছে নির্বিক্রয়। সো আসেন দেখি আমরা কিভাবে নির্বিক্রয় বসাবো বা বের করব। সো আমাদের এইখানে দেখেন খ নাম্বার, শাপলা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী, এগুলো আপনারা জানেন কিভাবে লিখবেন, বিবরণ টাকা টাকা, আমি আর এই ব্যাখ্যায় যাচ্ছি না। এই হচ্ছে আমার নির্বিক্রয়, আমি নির্বিক্রয় লিখে কোলন দিলাম। এখন এই নির্বিক্রয় বের করার জন্য আপনার ব্রেনকে শার্প রাখতে হবে। আপনি যদি আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন, একদম ইজিলি আপনি অঙ্কটি সলভ করতে পারবেন। আমাদের
প্রথম যে প্রবলেম, আমরা পুরো অঙ্কটি দেখে মাথার ভিতরে একটা ভয় ঢুকাই দিই। এই নিট বিক্রয় বের করার জন্য আপনার পুরো অঙ্ক দেখার দরকার নেই। রেওয়া মিলে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কিনা, জাস্ট বিক্রয়, আপনার আর কিচ্ছু খুঁজতে হবে না। দেখেন আপনি জাস্ট রেওয়া মিলে বিক্রয় আছে কিনা। এই যে দেখেন আমার বিক্রয় 3,90,000 টাকা, সিম্পল, আমি কিন্তু পেয়ে গেছি। সো এইটাই আমি লিখে দিব বিক্রয়, দেখেন 3,90,000 টাকা। বি কেয়ারফুল, এখন যে কথাটা বলবো, বিক্রয়ের সাথে অনেক কিছু যোগ বিয়োগ হয়, বাট রেওয়া মিল থেকে দুইটা জিনিস বিয়োগ হবে, সেটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। আর কোনো কিছু রেওয়া মিলে থাকবে না যেটা বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হতে পারে। রেওয়া মিল অবশ্যই চিনেন, এই যে বক্সটা দেওয়া আছে, এই যে বিবরণ দেওয়া, এই যে কমিশন পর্যন্ত, এটা হচ্ছে আমার রেওয়া মিল। এই রেওয়া মিলের ভিতর আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন যা বিক্রয়ের সাথে বিয়োগ হয়, এর বাহিরে আপনি কোনো কিছু পাবেন না, স্পষ্ট আমার কথা। সেটা কি, নাম্বার 1 বিক্রয় ফেরত, নাম্বার 2 বিক্রয় বাট্টা। বাট মজার ব্যাপার, এই পুরো রেওয়া মিলে দেখেন কোথাও বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা নাই। সো আমার ঝামেলা শেষ। এইবার কোথায় খুঁজবো? সমন্বয়ে। কি খুঁজবো? বিক্রয় সম্পর্কে কিছু বলা আছে কিনা। দেখেন আপনার দিকে তাকাই রয়েছে 5 নং সমন্বয়, বিক্রয় ফেরত। আর কোনো সমন্বয় বিক্রয় রিলেটেড কোনো কিচ্ছু নাই। এখন বিক্রয় ফেরত মানে আমি বিক্রি করছিলাম, সেটা ফেরত আসছে, তাহলে আমার বিক্রয়ের পরিমাণ কি বাড়বে না কমবে? ডেফিনেটলি কমবে। আর আমি একটা সহজ মৌলিক নিয়ম বলছি, কোনো কিছু বাড়লে সেটা প্লাস করবেন, কমলে মাইনাস করবেন। সো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস অলিখিত বিক্রয় ফেরত, শুধু বিক্রয় ফেরত, শুধু ফেরত। এই বাংলা লেখা নিয়ে ভয় পাবেন না, আপনার যা মন চায় লেখেন। অলিখিত বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, শুধু বিক্রয় ফেরত, বাকিতে পণ্য বিক্রয়, এইটা আপনার যা খুশি লেখেন। হ্যাঁ, সো 10,000 টাকা মাইনাস করলে আমার থাকে 3,80,000 টাকা। তো দেখেন আমার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। আমি কিন্তু প্রথম লাইন সাকসেসফুলি করতে পারছি, সেটা কি, নিট বিক্রয়। এবার আমার দ্বিতীয় লাইনটা কি দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়। এই যে দেখেন আমি লিখছি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে দেখেন প্রারম্ভিক মজুদ, এর সাথে সকল প্রত্যক্ষ খরচ যোগ দিবেন, সমাপনী মজুদ বিয়োগ দিবেন। মুখস্থ করেন, দরকার পড়লে 5 মিনিট সময় নিয়ে মুখস্থ করেন। আপনার এইটা মাথার ভিতরে রাখতেই হবে। আপনার মাথার ভিতরে যদি অন্য কিছু থাকে সেগুলো আপাতত সাইডে রাখেন। হ্যাঁ, কার সাথে চ্যাটিং করবেন, কথা বলবেন, গল্প করবেন, কি মুভি দেখবেন, ওইটা ব্রেন থেকে আপাতত একটু ডিলিট করে মেমোরি খালি করে এই লাইনটা মুখস্থ করেন। সেটা কি, বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলাটা প্রারম্ভিক মজুদ পণ্য, এর সাথে সকল প্রত্যক্ষ খরচ যোগ দিবেন, সমাপনী মজুদ পণ্য বিয়োগ দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, তো আমি প্রথমে কি বললাম দেখেন তো, প্রারম্ভিক মজুদ পণ্য বলছি। সো প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। এই যে দেখেন আমার রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ তাকায় আছে 45,000 টাকা। সো আমি বসালাম প্রারম্ভিক মজুদ 45,000 টাকা। এরপরে আমি কি বসাবো? সকল প্রত্যক্ষ খরচ। সকল প্রত্যক্ষ খরচ এর ব্যাখ্যা প্রথম ভিডিওতে দেওয়া আছে, তারপর আমি আরেকবার বলি। ক্রয় থেকে শুরু করি পণ্য দোকানে আনা পর্যন্ত যত খরচ হবে সব প্রত্যক্ষ খরচ। একবার ঠান্ডা মাথায় আপনি মনে করবেন দিস ইজ ইউর বিজনেস। নাও আপনি একটা প্রোডাক্ট চীন থেকে ক্রয় করে আপনার দোকান বা শোরুম পর্যন্ত আনবেন। এখন এই পণ্যটা আনতে আপনি চোখ বুঝে চিন্তা করেন আপনার কি কি লাগতে পারে, সেগুলাই প্রত্যক্ষ খরচ। তো আমি এখানে দেখেন অল্প কয়েকটা আছে। তো ক্রয় থেকে যেহেতু শুরু হবে, তো প্রথমে আমি কি বসাবো দেখেন, ক্রয় 1,70,000 টাকা। তো আমি বসালাম ক্রয় 1,70,000 টাকা। এইবার বিক্রয়ের মতো আমার কথাটা আরেকটু ভালোভাবে শোনেন। ক্রয়ের সাথে রেওয়া মিলের দুইটা জিনিস বিয়োগ হতে পারে, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা যদি থাকে। আর রেওয়া মিলের আর কোনো কিছু ক্রয়ের সাথে যোগ বিয়োগ হবে না। সমন্বয় ভিন্ন কথা, সমন্বয় 500টা থাকতে পারে যোগ বিয়োগ হওয়ার মতো। আপনার প্যাচ লাগাবে রেওয়া মিলের কোনটা কোনটার সাথে যোগ বিয়োগ হবে। তো ক্রয়ের সাথে রেওয়া মিলের কয়টা জিনিস বিয়োগ হয়? 2টা, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা। তো আজকের রেওয়া মিলে দেখেন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা নাই।
সো আমার আর রেওয়া মিলে তাকাইতে হবে না যে আমি ক্রয়ের সাথে রেওয়া মিলের আর কি যোগ করব অথবা বিয়োগ করব, সোজা কোথায় চলে যাবেন, সমন্বয়। সেটা হচ্ছে যে ক্রয় রিলেটেড কোনো কিছু আছে কিনা। সেটা হচ্ছে এই যে দেখেন, মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। আমি আপনাদের একটু আগে বলেছি যে মালিক যদি ব্যবসা থেকে পণ্য নিয়ে যায় তাহলে ব্যবসায় পণ্য বাড়ে না কমে? আপনারা বলছেন কমে। তো পণ্য যদি কমে, তো পণ্য মানেই তো ক্রয়। আমরা পণ্যকে কালান্তিক পদ্ধতিতে পিরিয়ডিক সিস্টেমে ক্রয় লিখি। এখানে ক্রয় মিন্স প্রোডাক্ট, পণ্য। তো পণ্য যদি কমে তো ক্রয় কমে। সো ক্রয় থেকে আমরা কি করব, মাইনাস করব। মালিক পারিবারিক প্রয়োজনে এই যে 8,000 টাকার পণ্য উত্তোলন করছে, তাই মাইনাস পণ্য উত্তোলন 8,000, বিয়োগ করে থাকলো কত, 1,62,000 টাকা। এবার দেখেন ক্রয়ের সাথে রিলেটেড আরও কিছু আছে কিনা। 3 নম্বরে বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই যে দেখেন পণ্য আছে, পণ্য মানে ক্রয়, ভালো করে বুঝেন। তার মানে এটা ক্রয়ের সাথে রিলেটেড, শব্দই আপনাকে বলে দিতেছে। পণ্য মানে কি, যে এখানে পণ্য মানে ক্রয়, পণ্য মানে ক্রয়। দেখুন এই যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে আমি 5,000 টাকার পণ্য বিতরণ করলাম। এবার আপনি বলেন তো আপনার দোকানে পণ্য বাড়ছে না কমছে? কমছে। তো পণ্য যদি কমে, পণ্য কমলে আমরা সেটা কি করব, পণ্য থেকে মাইনাস করব, মানে ক্রয় থেকে মাইনাস করব, মাইনাস পণ্য বিতরণ 5,000 টাকা। তো 1,62,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে 1,57,000 টাকা থাকে। হয়ে গেল আমার ক্রয় বসানো। এইবার আপনি রেওয়া মিলে খুঁজবেন আরও কোনো ব্যয় আছে কিনা যেইটা চাইনা থেকে ক্রয় করতে আপনার দোকানে আনা পর্যন্ত লাগে, সেই ব্যয়গুলা। আন্তঃপরিবহন মানে কি, পণ্য আনার জন্য যে পরিবহন লাগে সেটা হচ্ছে আন্তঃপরিবহন। সো আমরা এটা বসিয়ে দিলাম, আন্তঃপরিবহন 15,000 টাকা, এর সাথে কোনো যোগ বিয়োগ নাই। এরপরে আপনি যদি নিচে পড়েন, দেখেন বিক্রয় পরিবহন, এটা কি পণ্য ক্রয় করে দোকানে আনতে লাগে? না, প্রত্যক্ষ হবে না। বেতন পণ্য ক্রয় করে দোকানে আনতে লাগে না। কুঋণ লাগে না। প্রাপ্য হিসাব লাগে না। কমিশন না, কমিশন না, আপনি কমিশন দিবেন চায়না থেকে বাংলাদেশে পণ্য আনতে, কাকে কমিশন দিবেন? কাউকেই কমিশন দেওয়া লাগবে না। আপনি বাজার থেকে কিছু কিনা আপনি বাসায় নিয়ে যাবেন, এই জন্য কাউকে আপনি কমিশন দিবেন না। সো এটা আর প্রত্যক্ষ হবে না। সো আমার প্রত্যক্ষ খরচ আর নাই। তো আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার ফর্মুলা প্রারম্ভিক মজুদ যোগ সকল প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ। এখন এই যে আমি প্রত্যক্ষ খরচ পাইছি 3টা, এটা যোগ করলে পাই 2,17,000 টাকা। এখন আমার মাইনাস কি করতে হবে, দেখেন মাইনাস সমাপনী মজুদ পণ্য। এইটা একবারে প্রথম সমন্বয় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। সেটা কি, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা। সো এইটা মাইনাস করে দিই, সমাপনী মজুদ মাইনাস 65,000 টাকা, বাদ দিলে থাকে 1,52,000 টাকা। এই 1,52,000 টাকা রেড কালারে যে লেখা আছে এটা কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয়। আর আমরা ফর্মুলা কি জানি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা বের হবে। সুতরাং এই যে আমার নিট বিক্রয় আছে 3,80,000 টাকা, এইটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা মাইনাস করলে যেইটা পাই 2,28,000 টাকা, এটাই হচ্ছে আমার মোট মুনাফা। সো একদম সহজ ছিল। যদি আপনি ভেঙে ভেঙে প্রত্যেকটা এন্ট্রি বুঝেন, কঠিন কিছু না। আপনাকে আর্থিক বিবরণী সব থেকে বেশি ভোগাবে এটা আমি জানি, বাট তারপরেও যদি আপনি সিস্টেমটা বুঝেন, ডিটেলস বুঝেন, ইনশাল্লাহ এইটা কোনো ব্যাপার না, আপনি পারবেন। সো এইবার আমরা গ নং সলভ করব। এইবার দেখেন গতে বলছে যে মোট মুনাফা 2,02,000 টাকা ধরে সাপ্লাই এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী প্রস্তুত করো। তার মানে আমরা খ নাম্বারে যে মোট মুনাফা বের করছি ওইটার এখানে ব্যবহার করতে পারবো না। আমাদের মোট মুনাফা 2,02,000 টাকা দেওয়া আছে। এইটা ধরে আমরা অবশিষ্ট যে বিশদায় বিবরণী আছে বাকিটুক প্রস্তুত করব। এবার দেখেন আমরা একটু ফর্মুলায় চলে যাই। বিশদায় বিবরণীর মোট মুনাফা থেকে পরের অংশ, এর সাথে বাদ দিতে হয় পরিচালন ব্যয়। ফর্মুলাটা মাস্ট মনে রাখবেন। মোট মুনাফার সাথে বাদ দিবেন কি, পরিচালন ব্যয়। তো বাদ দিলে যেইটা বের হবে সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ওকে, সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ দিবেন, অন্যান্য ব্যয় বিয়োগ দিবেন, তারপরে যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে নেট লাভ বা ক্ষতি। সো
দ্যাটস ইট। এখন এইটা যদি আমি করতে যাই, দেখেন তো আমার প্রথমে কি লাগতেছে, মোট লাভ বা ক্ষতি। তো মোট লাভ বা ক্ষতি তো আমাদের দেওয়া আছে 2 লক্ষ টাকা, 2,02,000 টাকা। সো আমি একেবারে দেখেন আমার অঙ্কের শুরুতে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 2,02,000 টাকা বসাই দিলাম। ওকে, আমরা একটু আগে ফর্মুলায় দেখলাম মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। ভালো করে বুঝুন, কি ব্যয়? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি? এখানে পরোক্ষ পরিচালন ব্যয়, প্রত্যক্ষ না, কারণ প্রত্যক্ষ যেগুলা আছে সেগুলা মোট মুনাফা বের করার আগে বসিয়ে ফেলছি, ওগুলো আর বসবে না। সো ওইটা আর বসবে না। মনে রাখবেন রেওয়া মিলের একটা জিনিস, বিশদ আয় বিবরণীর 2 জায়গায় বসবে না, এক জায়গায় বসবে। যে কোনো এক জায়গায়, একজন ব্যক্তি 2 জায়গায় বসতে পারবে না। সো এইবার আসি, দেখেন পরিচালন ব্যয়। তো আমার ব্যয় খুঁজতে হবে। উত্তোলন এটা কিন্তু ব্যয় না, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, কিন্তু এটা প্রত্যক্ষ খরচে গেছে, এটা এইখানে আসবে না, পরিচালনে আসবে না। ক্রয় এটাও আমরা প্রত্যক্ষ খরচে দিছি, আর ব্যয়গুলি অবশ্যই ডেবিটে থাকবে। হ্যাঁ, আন্তঃপরিবহন এটা প্রত্যক্ষ খরচ। সো আমরা এই পরোক্ষ পরিচালনে এটা আনতে পারবো না, এটা বসে গেছে মোট লাভের আগে, এইটার বসাবো না। বিক্রয় পরিবহন এটা ব্যয়, ডেবিটে আছে 23,000 টাকা। কেমন ব্যয়? পরিচালন না অপরিচালন? ঠান্ডা মাথায় চিন্তা করেন। বিক্রয় পরিবহন আমি একটু আগে বলছি যে ধরেন আপনি সানসিল্ক কোম্পানির ডিলারশিপ নিছেন, এই শ্যাম্পুটা আপনি প্রত্যেকটা আপনার এই থানার ভিতরে প্রত্যেকটা এরিয়ায় যতগুলি মুদি দোকান আছে আপনি সাপ্লাই দেন। আর মুদি দোকানদার ধরেন আপনার আন্ডারে 5,000 মুদি দোকানদার আছে, এই 5,000 মুদি দোকানদারকে আপনার দোকানে আসবে না, আপনি একটা গাড়ি নিয়ে প্রত্যেকটা মুদি দোকানদারের কাছে পৌঁছাই দিবেন, এটা আপনার দায়িত্ব। সো বিক্রয় পরিবহন এটা আপনার করতেই হবে, তাছাড়া আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন না। এই যে খরচটা ছাড়া ব্যবসা চালানো যায় না, সেটাই পরিচালন ব্যয়। সুতরাং আমরা বসালাম বিক্রয় পরিবহন 23,000 টাকা পরিচালন ব্যয়। বেতন ও সম্মানী। এখন এই যে আপনার একটা ডিলারশিপ বিজনেস আছে, এই বিজনেসটা রান করার জন্য আপনার একজন ম্যানেজার দরকার। তো এই ম্যানেজারকে আপনি বেতন দিবেন মাস শেষে বা বছরে একটা অ্যামাউন্ট বেতন দিতে হবে। এখন বেতন যদি না দেন এই ম্যানেজার কাজ করবে না, আর ম্যানেজার যদি কাজ না করে আপনার ব্যবসা চলবে না। সো ব্যবসা চালাতে গেলে এই বেতন ও সম্মানী দিতেই হবে। সুতরাং এটাও পরিচালন ব্যয়, বেতন ও সম্মানী। দেখেন এগুলা নিয়ে কিন্তু সমন্বয় কিছু বলা নাই, যদি বেতন নিয়ে সমন্বয় কিছু বলা থাকতো আমি অবশ্যই যোগ বিয়োগ করতাম। এরপর দেখেন বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে সব থেকে বড় পরিচালন ব্যয়। কেন? কারণ দেখেন এই যে বিশেষ করে আমার আপুদের কথা বলি, তারা কি স্নো মাখে, কোনটা মাখে? ফেয়ার অ্যান্ড লাভলি। কেন মাখে? সুন্দর হবে। এখন এই যে সুন্দর হবে, স্কিন ভালো থাকবে, এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্য কোম্পানি একটা প্রোডাক্টের বিশাল অ্যামাউন্ট দিয়ে টেলিভিশন, ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন সে যদি বিজ্ঞাপন বন্ধ করে দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি তার এই প্রোডাক্টটা কিনবেন না। তার মানে ভোক্তাকে আপনার প্রোডাক্ট কেনানোর জন্য মাস্ট আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। সো এইটা ছাড়া ব্যবসা হবে না। দ্যাটস ওয়াই এইটাকে আমরা পরিচালন ব্যয় বলবো। সো আমরা বসালাম বিজ্ঞাপন 60,000 টাকা। এইখানে দেখেন বিজ্ঞাপন সম্পর্কে আমাদের সমন্বয়ে কিছু বলা আছে। কি বলা আছে? 3 নম্বরে বলা হয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তো এই যে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, বিনামূল্যে কেন দিছে সে বলেন তো? বিজ্ঞাপন দেওয়ার জন্য। সো এটাও তো একটা বিজ্ঞাপন। তাহলে সে ইতিপূর্বে 60,000 টাকার বিজ্ঞাপন দিছে, আরও 5,000 টাকার পণ্য বিনামূল্যে দিল, তাহলে তার বিজ্ঞাপন 60,000 না আরও বেশি? আরও বেশি। সো বাড়লো, এই জন্য আমরা যোগ দিব প্লাস পণ্য বিতরণ 5,000 টাকা পার করে দিব 65,000 টাকা। এরপরে দেখেন কুরিং সঞ্চিতি, এইটার কাজটা আমি এখন একটু বোঝাবো। তারপরে দেখেন একটু পরে আসতেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। আমার এখানে সম্পদ বসাবো না, বসাবো ব্যয়, তাও পরিচালন ব্যয়। এরপর আছে প্রদত্ত কমিশন, এটা ব্যয়। এখন এটা কি পরিচালন ব্যয়? ইয়েস, এটা পরিচালন ব্যয়। কেন পরিচালন ব্যয়? দেখেন কমিশন হচ্ছে
আপনার একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, তো যে লোকের মাধ্যমে বিক্রি করবেন তারে কিছু টাকা দিতে হবে, তাকে কিছু দালালি দিতে হবে, সোজা কথা যদি আমরা বাংলায় বলি। তো এই যে তাকে দিবেন, এইটা যদি তাকে না দেন বিক্রয় কর্মীকে, সে আপনার প্রোডাক্ট বিক্রি করবে না, সে আপনার প্রোডাক্ট বিক্রি করবে না। তো অবশ্যই আমাদের মূল টার্গেট থাকে যে আমরা আমাদের ব্যবসায়ের প্রোডাক্টটাকে আমরা সেল করব, আর এই সেল করার জন্য আমাদের কি দিতে হয়, যার মাধ্যমে সেল করব তাকে কমিশন দিতে হয়। সো এটা মাস্ট বি পরিচালন ব্যয়। তাই আমরা বসাইলাম প্রদত্ত কমিশন, আমাদের প্রদত্ত কমিশন আছে 17,000 টাকা। আচ্ছা, আমি এখনও কুরিনটা বসাই নাই, সেটা বলতেছি। কুরিন এইটা আপনার মাথায় সব থেকে বেশি প্যাচ লাগবে। এই প্যাচ সারানোর জন্য আমি আপনাকে একটা সহজ পদ্ধতি দিই, এটা মাথায় রাখেন, আর প্যাচ লাগবে না। অনাদায়ী পাওনা বা কুরিন, এটা শব্দ দুইটা থাকতে পারে, অনাদায়ী পাওনা থাকতে পারে, কুরিন থাকতে পারে, সেম জিনিস সেম সিস্টেম। সেটা কি? প্রথমে বসাবেন পুরাতন অনাদায়ী পাওনা, কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। ভালো করে বুঝেন, এটা কোথায় পাবেন? অনাদায়ী পাওনা বা কুরিন, রেওয়া মিলে। এর সাথে যোগ দিবেন নতুন অনাদায়ী পাওনা, কোথায় থাকবে? সমন্বয়। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, কোথায় থাকবে? সমন্বয়। বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কোথায় থাকবে? মাইনাস করবেন, এটা কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। আচ্ছা, তো আমি প্রথমটা খুঁজি, অনাদায়ী পাওনা বা কুরিন। দেখেন রেওয়া মিলে কোনো অনাদায়ী পাওনা বা কুরিন নাই, গেল। যোগ দিব কি আমরা? নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকবে? সমন্বয় থাকবে, মানে আমি দেনাদারে কিছু টাকা পাবো না, তো সমন্বয় এরকম কিছু নাই। 3 নাম্বারটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা আছে সমন্বয়। এই যে দেখেন কুরিনের 5% সঞ্চিতি রাখা প্রয়োজন, কুরিন আর অনাদায়ী পাওনা একই, এই যে সঞ্চিতি। সো এইটা বসাবো। তাহলে আমি প্রথম দুইটা পাই নাই, ভালো করে খেয়াল করেন, এইটা আর এইটা আমি পাই নাই, পাইলাম কোনটা? 3 নাম্বারটা। সো আমি বসাইলাম নতুন কুরিন সঞ্চিতি, যেইটা পাবেন সেটা। এখন কত পার্সেন্ট? 5%। সন্দেহ সবসময় কার উপরে করবেন? দেনাদারের উপরে করবেন। তো দেনাদার আমরা কোথায় পাবো? দেখেন এই যে প্রাপ্য হিসাব মানে হয়েছে দেনাদার 1,65,000 টাকা। এখন এই 1,65,000 টাকার উপরে সন্দেহ করবেন না, সন্দেহ করতে হয় সবার লাস্টে। হ্যাঁ, সবার লাস্টে। আপনি প্রথমেই যদি কাউরে সন্দেহ করেন আপনার সংসার টিকবে না। জামাই যদি বউরে সন্দেহ করে ওই সংসার টিকবে না, আবার বউ যদি জামাইরে সন্দেহ করে তাও সংসারে শান্তি আসবে না। সন্দেহ করবেন কিন্তু কখন? একেবারে লাস্টে, প্রথমে স্যাক্রিফাইস করতে হবে। তো এইটাই আমরা প্রথমেই সন্দেহ করব না, সন্দেহ করব কখন? লাস্ট অ্যামাউন্টের উপরে, প্রাপ্য হিসেবে। তো লাস্ট অ্যামাউন্ট কোথায় পাবো? দেখেন এই যে আমার প্রাপ্য হিসাব আছে কত? 65,000 টাকা, মানে আমি একজনের কাছে 65,000 টাকা পাবো। আপনি যদি সমন্বয়টা একটু মনোযোগ দিয়ে পড়েন, বলা আছে, একটু খেয়াল করলে পাবেন। এই যে দেখেন বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, মানে আমি বিক্রি করছিলাম, সেই 10,000 টাকার পণ্য আমাকে ফেরত দিয়ে গেছে। তো যেহেতু ফেরত দিয়ে গেছে, তো আমার এখন কি আমি তার কাছে 10,000 টাকা পাবো? জি না, পাবো না। তাহলে এই যে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার 65,000 টাকা আছে, এটা ভুল আছে। সো আমার প্রাপ্য হিসাব বা দেনাদার 65,000 টাকা না, ভালো করে বোঝেন, এটা 65,000 টাকা না। তাহলে কত টাকা? আমরা যদি একটু হিসাব করে দেখি, সেটা হচ্ছে যে 65,000 টাকা আমার রেওয়া মিলে দেওয়া আছে, এটা থেকে আমি মাইনাস করে দিব 10,000 টাকা পাবো না। এই যে 10,000 টাকা মাইনাস 10,000 টাকা, কারণ তিনি আমার প্রোডাক্ট ফেরত দিয়ে গেছেন, উনি এখন আর আমার দেনাদার না। তো কত রইল? 55,000 টাকা। এই 55,000 টাকার উপরে আপনার এই 5% ধার্য করতে হবে। সো গুণ 5%, সো আমার টোটাল 2,750 টাকা। সো এই যে আমার নতুন কুরিন সঞ্চিতি, সেটা কত টাকা? 2,750 টাকা। এর সাথে বাদ দিব পুরাতন, এটা কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। সো এই যে দেখেন কুরিন সঞ্চিতি রেওয়া মিলে 3,500 টাকা, এটা আমরা মাইনাস করে এই যে পার করে দিলাম। আর প্রদত্ত কমিশন তো আগেই এক্সপ্লেন করছি। সো এই অঙ্কের ভিতরে আপনার আর কোনো পরিচালন ব্যয় নেই। যেহেতু আর কোনো পরিচালন ব্যয় নেই, আমার পরিচালন ব্যয় বসানো শেষ। এই টোটাল যদি আমি যোগ করি, দেখেন, হ্যাঁ, 23,000,
৮২,০০০, ৬৫,০০০, ৪,২৫০ এবং ১৭,০০০ টাকা, টোটাল ১,৯১,২৫০ টাকা। এই পরিচালন ব্যয়টা আমরা মোট মুনাফা থেকে বাদ দিব, এই যে সো যেহেতু এটা বাদ দিব, এই 2,02,০০০ টাকা থেকে বাদ দিলে থেকে 10,৭50 টাকা। এইটাকে বলি আমরা পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ দিব অন্যান্য আয়, বাদ দিব অন্যান্য ব্যয়। অন্যান্য আয়, এই যে দেখেন অন্যান্য আয় যোগ। কিভাবে চিনবেন? সহজ পদ্ধতি। আয় থাকবে রেওয়া মিলের ক্রেডিট পাশে, আপনার টেনশন করার দরকার নেই। কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে। পুরো রেওয়া মিলে দেখেন মাত্র 4টা জিনিস আছে ক্রেডিট পাশে। এই বিক্রয় বাদে যত আয় আছে সব অন্যান্য আয়। সো মূলধন তো আয়ও না ব্যয়ও না, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। বিক্রয় এটা বাদ দিলাম। কুড়িন তো বৈশা গেছে, একটা জিনিস তো রেওয়া মিলে 2 জায়গায় বসে না, তাই না? কুড়িনের নিয়ম আলাদা, ও এক জায়গায় মাইনাস হয়, ওকে টানাটানি করা যাবে না। তো বাকি রইল কি? কমিশন, ক্রেডিট আছে। সো এটা আমার আয়। কেমন আয়? অন্যান্য আয়। সো এই যে আমার প্রাপ্ত কমিশন, মনে রাখবেন ডেবিটেডটা প্রদত্ত কমিশন, ক্রেডিটেডটা প্রাপ্ত কমিশন। সো আমি দিয়ে দিলাম 11,500 টাকা। এখন এইটা আমি উপরের টাকার সাথে যোগ করলে থাকে 22,250 টাকা। এরপর নিয়ম অনুযায়ী বাদ অন্যান্য ব্যয়। দেখেন আমার এই অঙ্কে আর কোনো ব্যয় নাই যেটা বসানোর বাকি আছে। তারপর আমি আপনাকে বলে দিই অন্যান্য ব্যয় বলতে আসলে কি বোঝানো হয়। মানে যে ব্যয়টা করা বাধ্যতামূলক না, যেমন একজন ভিক্ষুক আসলো, তাকে ভিক্ষা দিলেন, এইটা কিন্তু বাধ্যতামূলক ব্যবসার কোনো ব্যয় না। আপনি দিতেও পারেন, নাও পারেন, সেটা অন্যান্য ব্যয় হবে। পরিচালন ব্যয় হচ্ছে যেটা দিতে আপনি বাধ্য, দিতেই হবে। যেমন ঋণের সুদ, আপনি যদি ঋণ না নেন সুদ কেন দিবেন? সো এটা বাধ্যতামূলক কোনো ব্যয় না, সো এটা অন্যান্য ব্যয় হবে। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যেমন আগুনে বিনষ্ট পণ্য আগুনে পুড়ে গেল। এটা কেমন? আপনি চান যে ব্যবসা করতে গেলে আমার পণ্য প্রতিদিন আগুনে পুড়তে হবে, সো এটা অন্যান্য ব্যয় হবে, এটা পরিচালন হবে না। দেখছি তো ওইরকম কোনো ব্যয় আমাদের আজকের অঙ্কে নেই, যেহেতু নেই সো এটা আর আমাদের করতে হবে না। আমাদের নিট লাভ বের হয়ে গেল কত? আমরা যদি এটার সাথে এটা যোগ করি 22,250 টাকা, এটাই হচ্ছে আমার নিট লাভ। তো ধন্যবাদ। আই হোপ ইউ আর এনজয়িং দিস ক্লাস। সো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।